নির্বাচন এপ্রিলে না ফেব্রুয়ারিতে সেটা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত দেবে ইসি। কিন্তু তার আগে সংস্কার আর বিচার শেষ করতে বলছে কিছু রাজনৈতিক দল। কিন্তু জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা কতটা স্বচ্ছ প্রক্রিয়ায় এগুচ্ছে জানতে চাই ভোটের ট্রেনের ১৯২তম পর্বে আপনাদের সঙ্গে আছি নাজমুস সাকিব। আমাদের সঙ্গে যুক্ত হবেন একজন প্রসিকিউটর। তবে আলোচনায় যাব তার আগে দেখে নেই ভোট রাজনীতি নিয়ে চলতি আলাপগুলো। আজকে বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু কথাবার্তা বলেছেন এবং যেই কথাবার্তা বলেছেন তার মধ্যে কিন্তু নির্বাচনের যেই কথাবার্তা সেগুলো আছে এবং যার ফলে আমরা দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু বলা হচ্ছে যে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটা যাতে রমজানের আগে হয় সেই ব্যাপারে কিন্তু বলা হচ্ছে। যেমন আমির খসরু মাহমুদ বলছিলেন যে রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐকমত্য কিন্তু আছে এবং সেটিও কিন্তু তিনি দেখতেও পেয়েছেন। আজকে নুরুল হক নূর তিনি কথা বলেছেন যে নির্বাচনের পরিবেশ নিয়ে জনগণ কিন্তু শঙ্কিত, অর্থাৎ যেই পরিবেশটি এখন আছে সেটাকে আরও উন্নত করার জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান করেছেন। আজকে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা কিন্তু চূড়ান্ত করেছে ইসি এবং সেই নীতিমালা কি হবে সেসব বিষয় কিন্তু স্পষ্ট করা হয়েছে। এবং অস্ট্রেলিয়ার যিনি হাই কমিশনার সুশান রাইল তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে $2 মিলিয়ন অনুদান কিন্তু দেবে তার রাষ্ট্র অর্থাৎ অস্ট্রেলিয়া। আজকে আমরা সেসব বিষয় নিয়েও আলোচনা করব। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে এই যে জুলাই আগস্টের যে বিচার প্রক্রিয়া সেটা আসলে কতটা স্বচ্ছ আকারে চলছে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। তামিম ভাই, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা শুরুতে একটু জানতে চাই যে আপনারা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তাকে হাজির হওয়ার জন্য বলেছেন এবং আমরা দেখেছি যে পত্রিকা আজকে বিজ্ঞপ্তিও দিয়েছেন। এখন তো আসলে ডিজিটাল যুগ, সেক্ষেত্রে আপনারা কি তাদের যে নির্দিষ্ট ইমেইল সেখানে পাঠানো যেত না, কেন পত্রিকায় দেয়া লাগছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনাল 1-এ শুরু হয়েছে দীর্ঘদিন ধরে এবং 2টি মামলার বিচার প্রক্রিয়া চলমান আছে। একটি হলো চাংখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং আরেকটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ। এরই পাশাপাশি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 যেটি কিছুদিন আগে গঠন করা হয়েছিল সেটিও তার বিচারিক যাত্রা শুরু করলো। এভাবেই আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী সংস্থার পক্ষ থেকে যৌথ উদ্যোগে এই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম চলছে। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হলো যে সকল আসামি পলাতক আছে এবং আমাদের আইনের ভাষায় তারা স্বেচ্ছায় নিজেদেরকে কনসিল করে রেখেছে, মানে আত্মগোপনে থেকেছে। এইভাবে প্রসিকিউশন বরাবর আইজিপি অফিস থেকে, মানে পুলিশ হেডকোয়ার্টার থেকে রিপোর্ট এসেছে। এই রিপোর্টের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 10-এ ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজ করে মামলা পরিচালনা করতে হবে। কিন্তু তার আগে তারা যে এই নোটিশটি পেল কি পেল না সেটা যাচাই বাছাইয়ের জন্য বাংলাদেশে বহুল প্রচলিত 2টি পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি, এই 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করার বিধান রয়েছে। এটি বাংলাদেশের প্রচলিত অন্যান্য সকল আইনে, যে আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে বা 10 বছর বা তার অধিক কারাদণ্ডের বিধান আছে, সে সকল আইনে কোনো আসামিকে তার অনুপস্থিতিতে বিচার করার জন্য তার জন্য একজন স্টেট ডিফেন্স কাউন্সিল দিতে হয়। আর সেই স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ করার আগে জাতীয় পত্রিকায় দিতে হয়। সেটি আইন অনুযায়ী প্রদান করা হয়েছে। এটি 1973 সালের আইন। এটি বাংলাদেশের প্রচলিত অন্যান্য আইনের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। কেন এটা দেওয়া লাগে? যদিও এই আইন যখন প্রণয়ন করা হয়েছিল তখন পৃথিবীটা এত ডিজিটালাইজ ছিল না, সেজন্য পত্রিকায় বিজ্ঞাপনের কথা বলা আছে। দেখেন, যদিও আজকে 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কিন্তু এই বিজ্ঞাপনের খবর এখন টিভি সহ বাংলাদেশের সকল স্যাটেলাইট চ্যানেলে এটা প্রচারিত হচ্ছে। তার মানে কোনো ব্যক্তি যদি বলে আমি এই মামলার নোটিশ সম্পর্কে জানতাম না, এটি বলার আর কোনো সুযোগ নেই। যদিও 2টি পত্রিকায় ছাপা হয়েছে,
কিন্তু এই খবরটা ছাপা হয়েছে মূলত সকল ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়াতে। এটি হলো একটি আইনের একটা বিষয় সুস্পষ্ট আপনাদের বিধান। যেহেতু যার আইনে কারণে এটি এটাই করা বলা হয়েছে। আছে যে পত্রিকাই দেয়া লাগবে, সেক্ষেত্রে এখন তো নানা ধরনের মাধ্যম, সেক্ষেত্রে আমরা টেলিভিশন দেখেছি, ডিজিটাল নানা মাধ্যম আছে, সেক্ষেত্রে কি আইনের আসলে সংস্কারটা জরুরি নয়? না, আমরা সেটা মনে করছি না, কারণ তা এই আসামিদের স্থায়ী অস্থায়ী এবং তাদের সকল ঠিকানায় এটি প্রচার করা হয়েছে, এটি পৌঁছিয়ে দেওয়া হয়েছে, পত্রিকায় দেওয়া হয়েছে, এটি আইনের কারণে। এর বাইরেও আপনাদের মাধ্যমে অনলাইন, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া সকল মাধ্যমে এটি প্রচার হচ্ছে এবং হয়ে থাকছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসামিরা বিভিন্ন সময়ে মোবাইল ফোনালাপ অথবা তাদের ইচ্ছাকৃত ফাঁস হওয়া ফোনালাপের মাধ্যমে দেখা যাচ্ছে যে ওনারা এই মামলা সম্পর্কে অবগত আছেন এবং মামলা সম্পর্কে বিভিন্ন কথা তারা বলছেন। তার মানে তারা যে এই মামলাটা জানেন না, এটি বলার কোনো অবকাশ নেই। এবং এই যে আপনারা 24 জুন যেহেতু এই দুজনকে হাজির হতে বলেছেন, সেক্ষেত্রে তারা যদি হাজির না হন তাহলে আগামীর যেই আইনি প্রক্রিয়া সেটা কোন দিকে যাবে, আপনাদের মানে কি ভাবছেন? জি, ওনারা যদি হাজির না হন তাহলে প্রত্যেক আসামির জন্য একজন করে স্টেট ডিফেন্স কাউন্সিল, মানে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী দেওয়া হবে রাষ্ট্রের খরচে, এবং আদালত একটি আদেশ প্রদান করবেন প্রসিকিউশনকে যে ওই আইনজীবীকে এই মামলার সকল নথি এবং উপাত্ত প্রদান করার জন্য, এবং একটা নির্দিষ্ট সময় তাকে দেওয়া হবে যার উপরে উনি এই নথি উপাত্ত পর্যালোচনা করে আসামির পক্ষে ডিফেন্স প্রস্তুত করতে পারেন। এইভাবে মামলার কার্যক্রম আসামির অনুপস্থিতিতে এগিয়ে যাবে। আপনারা জানবেন যে 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা হওয়ার পরে ট্রাইব্যুনাল প্রথম যে রায়টি প্রদান করেছিল মাওলানা আবুল কালাম আজাদ, সেটি হয়েছিল ট্রাইব্যুনালের অনুপস্থিতিতে বিচার। অতএব এটির নজির আমাদের ট্রাইব্যুনালে অসংখ্য আছে, অতএব এটি আমাদের কাছে নতুন বিষয় নয়। এবং এই যে আপনারা তাদেরকে যে ফিরিয়ে আনার যে ব্যাপারটা, সেটা কি আসলে কোনো উদ্যোগ নিয়েছেন, যেহেতু তারা আসলে দেশে নেই, দেশের বাইরে, তাদের বিচারিক যে প্রক্রিয়া সেটা হয়তো আগাচ্ছে, বাট ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা সে ব্যাপারে আমরা আসবো। তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম। আমরা বিরতির আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে এই যে পলাতক যারা আসামি আছেন তাদের তো বিচার প্রক্রিয়া চলছে, কিন্তু তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে কি কোনো উদ্যোগ কিংবা যোগাযোগ হয়েছে আপনাদের? জি, ধন্যবাদ আপনাকে আবারও। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের দায়িত্ব হলো কোনো ট্রাইব্যুনালের আদেশ সেটি যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়া। তার মানে ট্রাইব্যুনাল যখন সাবেক প্রধানমন্ত্রী সহ ট্রাইব্যুনালের অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, সেই গ্রেফতারি পরোয়ানা জারির পরে এটি পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছে দেওয়া যেন আসামিদেরকে গ্রেফতার করা যায়। পরবর্তীতে যখন জানা গিয়েছে যে এই আসামিদের মধ্যে বেশ একটা বড় অংশ যারা পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদেরকে আত্মগোপন করে রেখেছে, তার মধ্যে ভারত আছে, ইউরোপ আছে বা অন্যান্য দেশে আছে, তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আবেদন করা আছে। এই পর্যন্তই হলো প্রসিকিউশনের দায়িত্ব। বাকিটি হলো রাষ্ট্রের কূটনৈতিক দায়িত্ব, যেটি পররাষ্ট্র মন্ত্রণালয় ইন্টারপোল বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগের মাধ্যমে ব্যবস্থা নেবে। প্রসিকিউশনের এরপরে আর কোনো দায়িত্ব নেই, এজন্য প্রসিকিউশন এরপরে আর কোনো বিষয়ে অবগত নয়। কিন্তু এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের এটা তো আসলে আওয়ামী লীগের সময় হয়েছে, তখন আপনারা বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্নও তুলেছেন। আপনাদের যিনি প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি জামায়াতের আইনজীবী ছিলেন। তো সেই যে সময়টা আসলে সেই ট্রাইব্যুনালে যেহেতু আপনারা বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার একই ট্রাইব্যুনালে আপনারা কেন আসলে বিচার করছেন, কিংবা আরও একটা ট্রাইব্যুনাল বাড়ানো লাগলো? জি, ধন্যবাদ। এই প্রশ্নটা খুবই যৌক্তিক এবং খুবই যথার্থ, এবং এই প্রশ্নটার অ্যান্সারটা সকলেরই জানা দরকার।
1973 সালে এই আইনটি প্রণয়ন করার পরে 2009 সালে এই আইনের একটা ম্যাসিভ অ্যামেন্ডমেন্ট তৎকালীন সরকার করেছিল। তৎকালীন জামাত ইসলামের বেশ কিছু নেতৃবৃন্দ, বিএনপির বেশ কিছু নেতৃবৃন্দ সহ কিছু 71 সালে সংঘটিত অপরাধের জন্য। সেই সময়ে বর্তমান চিফ প্রসিকিউটর এবং আমি ডিফেন্স কাউন্সিল ছিলাম এবং আমরা একটি প্রশ্ন প্রথম থেকেই তুলেছিলাম, সেটি হলো 2010 সালে সংশোধিত আইনের অধীনে গঠিত ট্রাইব্যুনালটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী গঠিত ট্রাইব্যুনাল ছিল না। কারণ এটি প্রমাণ হয়েছে আব্দুল কাদের মোল্লা সাহেবের জাজমেন্টে, যখন ট্রাইব্যুনাল এবং অ্যাপিলেট ডিভিশন একই সাথে বলে দিল যে এই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আইনের প্রয়োগ হবে না এবং প্রয়োজন নাই, তখন আমাদের আপত্তিটা আরও সাবস্টেন্স পেল যে হ্যাঁ, আমাদের আপত্তিটা যথার্থই ছিল। নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নামে আন্তর্জাতিক অপরাধ, কিন্তু সেখানে বলে দেওয়া হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধের প্রযোজ্যতা নেই, আন্তর্জাতিক আইনের প্রয়োগ নেই। 2024 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরপরই এই আইনের আরেকটি সংশোধন হয়েছিল, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 2024 সংশোধনী বলে থাকি আমরা। একটা বিষয় যে আপনারা সেখানে যেটা হয়েছে বিগত সময়ের যে বিচারটা, সেটাকে নিয়ে তো আপনারা বলছিলেন যে সেই বিচারটা আসলে ভুল হয়েছে কিংবা সেটা আসলে স্বচ্ছ প্রক্রিয়া হয়নি। সেক্ষেত্রে এই ট্রাইব্যুনালে যেহেতু হয়েছে, এই ট্রাইব্যুনালকে অফিসিয়ালি কোনো ভুল স্বীকার করবে কিংবা অনুতপ্ত হবে? না, আমি ছোট্ট করে আগে আপনার এই অ্যান্সারটা দিই। সেটা হলো 2024-এর আগের ট্রাইব্যুনাল এবং 2025-এর পরের 24-এর পরের ট্রাইব্যুনালের মধ্যে পার্থক্য হলো 2024-এর অ্যামেন্ডমেন্টের পরে বলে দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইন্টারন্যাশনাল ক্রাইমসের যে সংজ্ঞা এবং মোডস অফ লাইবিলিটি দেওয়া হয়েছে, যেটি রোম স্ট্যাটিউটে আছে, যেটি ICT ওয়াই, ICT আই, ICC-তে আছে, সেটি প্রযোজ্য হবে। এটি 2024-এর নভেম্বর থেকে এই আইনটি সংশোধন করা হয়েছে। অতএব 2024-এর নভেম্বর থেকে এই আইনের ব্যাপারে এর আগে আমরা যে সমালোচনাগুলো করেছি সেই সমালোচনা করার আর অবকাশ নেই। মানে আমরা এখন যে ট্রাইব্যুনালের প্রসিকিউটর, সেখানে আমরা আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা থাকার কারণে আমরা ট্রাইব্যুনালের যে সমালোচনা আগের টাইমে করেছি সেই সমালোচনাটা আর করার সুযোগ থাকছে না। গাজী তামিম, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমরা নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এ তামিম। আপনাদের প্রসিকিউটর আরেকজন যিনি তাজুল ইসলাম, তিনি বলেছেন যে এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের প্রতিজ্ঞা। এটা দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন আপনারা? যে আপনার আগের প্রশ্নে আমি একটু বাকি ছিল, সেটা হলো যে আপনি বলছেন ট্রাইব্যুনাল কোনো দুঃখ প্রকাশ বা ক্ষমা চাইবে কিনা। আসলে কোনো আদালত তার রায়ের ক্ষেত্রে বা রায় প্রদানের পরে ক্ষমা চায় না, বরং এই রায়ের বিরুদ্ধে যে আপিলটা করা হয় সেই আপিলে ওই রায়ের যথার্থতা নির্ধারিত হয়। সেটি দেখা গিয়েছে যে এটিএম আজহার সাহেবের মামলায় প্রদত্ত তৎকালীন রায় অ্যাপিলেট ডিভিশনে গিয়ে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা নাই মর্মে উনি খালাস পেয়েছেন। অতএব দেখা যাচ্ছে যে আসলে আমাদের সেই সময়ে যে প্রশ্নটা আমরা তুলেছিলাম, প্রশ্নটা যথার্থ ছিল। 2 নম্বর হলো, বর্তমান আসামিদের পক্ষ থেকে আমরা বারবার দেখতে পাচ্ছি এই ট্রাইব্যুনালকে অবৈধ ট্রাইব্যুনাল বলছে। দেখেন, খুবই দুঃখজনক যে যাদের হাতে, যাদের তৈরি করা আইনে গড়া ট্রাইব্যুনালকে তারাই অবৈধ বলা, এটা তো তাদের ওই পুরানো বিচারটা যে অসত্য ছিল, উদ্দেশ্য প্রণোদিত ছিল, এটা তাদের মুখ থেকেই আসছে। আপনি যে পরবর্তী যে প্রশ্নটা করেছেন সেটি হলো ওই একই সূত্র ধরে যে যাদের বিচার এখানে করা হচ্ছে তারা বারবার বলার চেষ্টা করছেন যে এই বিচার একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা হয়েছে, কিন্তু আসলে সেটিরই উত্তর দিয়ে বিজ্ঞ চিফ প্রসিকিউটর বলেছেন যে এটি কোনো প্রতিশোধ নয়, বরং এটি ভবিষ্যতের প্রজ্ঞা। এটি আজকেও উনি বারবার বলেছেন যে যে দেশে গুম সংস্কৃতি তৈরি হয়েছিল, যে দেশে আইনাঘর সংস্কৃতি তৈরি হয়েছিল, গাজী তামিম, এখানে তো জামাতের যারা আইনজীবী ছিলেন, অর্থাৎ জামাতের যারা নেতা ছিলেন তাদের আইনজীবী কিন্তু ওই যে তাজুল ইসলাম ছিলেন। তাহলে তিনি যেহেতু এই প্রসিকিউশন আছেন, তাহলে কি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে কিনা কিংবা উঠছে কিনা? এটি সারা পৃথিবীতে এটি প্র্যাকটিস আছে। সেটা হলো ICC-তে যিনি এখন প্রসিকিউটর আছেন, প্রধান প্রসিকিউটর করিম খান, উনি কিন্তু ICC-তে এই প্রসিকিউটর হওয়ার আগে আসামি পক্ষের আইনজীবী ছিলেন।
আমাদের লিজেন্ড লয়ার খন্দকার মাহবুব হোসেন, উনি 1972 সালের গঠিত ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন। উনি পরবর্তীতে এই ট্রাইব্যুনালের ডিফেন্স কাউন্সিল হিসেবে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত মামলা লড়েছেন। বর্তমানে যিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আছেন, উনি এই অ্যাটর্নি জেনারেল হওয়ার আগ পর্যন্ত হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনে অনেক মামলা করেছেন। এখন উনি সেই মামলাতে নিজে অ্যাপিয়ার করেন না, অন্য কেউ অ্যাপিয়ার করে। আমাদের এখানেও তাই, একজন আইনজীবীকেই একবার এই পক্ষে ও পক্ষে যেতে হয়, কিন্তু প্রিন্সিপাল হলো যে কোনো আইনজীবী যদি কোনো এক পক্ষে দাঁড়িয়ে থাকেন, উনি ওই মামলায় ওই ব্যক্তির পক্ষে বা বিপক্ষে আর কখনো দাঁড়াবেন না, কিন্তু অন্য মামলায় ওই আদালতে দাঁড়াতে পারবেন, এতে কোনো বাধা নেই। তাহলে এই যে ট্রাইব্যুনালের স্বচ্ছতা নির্ধারণে, অর্থাৎ স্বচ্ছতা যাতে ঠিক থাকে, সেক্ষেত্রে আপনারা আসলে কি করছেন, মানে আলাদা করে কি করছেন? আসলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং ডিফেন্স কাউন্সিল, তাদের দায়িত্ব হলো ট্রাইব্যুনালকে অ্যাসিস্ট করা, যে ইনভেস্টিগেশনে যে নথি উপাত্ত পাওয়া গিয়েছে এবং এই জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে যে নথি উপাত্ত পাওয়া গিয়েছে, সেটি হলো সারা পৃথিবীর কাছে এখন ডকুমেন্টারি এভিডেন্সে আছে, প্রত্যেকের মোবাইলে আছে, টিভিতে আছে, পত্রিকায় আছে, এখনও প্রতিদিন এটাকে পত্রিকা ছাপা হচ্ছে। এই সকল এভিডেন্সগুলো তদন্ত সংস্থা কালেক্ট করে প্রসিকিউশনের কাছে দিয়েছেন। আমরা এটিকে বিচারের মতো করে উপস্থাপন করার জন্য ট্রাইব্যুনালে পেশ করেছি। এটি ট্রাইব্যুনালের বিচারকগণ এগুলো দেখবেন। এটি যদি সম্প্রচার হয় অথবা এটি পাবলিকলি সবাই দেখবে, ডিফেন্স কাউন্সিল থাকবে, এখানে ক্রস করা হবে। এখানে আসামি পক্ষের আইনজীবী এর আগে কোন মামলা করেছেন, এই ধরনের প্রশ্ন একেবারেই রিডান্ডেন্ট। এগুলো বলে এই জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। অর্থাৎ ডকুমেন্টসগুলোর যাতে স্বচ্ছতা ঠিক থাকে সেই ব্যাপারে আসলে আপনাদের প্রসিকিউশন থেকে উদ্যোগ নিয়েছেন। গাজী তামিম, আমরা একেবারে শেষ পর্যায়ে, আপনি ভোটের ট্রেনে সময় দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম। তিনি যেটা বলছিলেন যে এই যে প্রসিকিউশন কিংবা ট্রাইব্যুনাল যে বিচার কার্য চালাচ্ছে সেটা যাতে স্বচ্ছ থাকে, তার জন্যই তারা কিন্তু আসলে চেষ্টা করছেন। আজকের মতো ভোটের ট্রেন শেষ করব, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।